আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা রক্ত আর রক্তকণিকা রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলবো। কোনো একটা চ্যাপ্টার তুমি সৃজনশীল বলো, এমসিকিউ বলো, যেটাই অ্যান্সার করতে যাও সবার আগে তোমার বেসটা স্ট্রং হওয়া লাগবে, তাই না? সেক্ষেত্রে চলো একটু ডিটেলস কথাবার্তা বলি। দেখো, রক্ত কি আমরা সবাই জানি, কিন্তু সংজ্ঞা লিখতে বললে কি পারবো? সংজ্ঞাটা এরকম, মানে যদি কখনো জিজ্ঞেস করে এভাবে লিখবো যে প্রাণীদেহে এক ধরনের তরল যোজক কলা, যেটা লাল বর্ণের হয়, এটা তো আমরা সবাই জানি। এইটা লাল বর্ণ হওয়ার সাথে সাথেও কিছুটা লবণাক্ত হয় না? রক্ত কখনো মুখে দিয়ে দেখছো? একটু টেস্ট করে দেখো তো, লবণাক্ত। সেক্ষেত্রে এই যে ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলাটাই হচ্ছে রক্ত। কি কি বললাম? যোজক কলা বললাম। যোজক কলা কি জন্য বলতেছি? এই যে দেখো, যোজক টিস্যু বা যোজক কলা, এটা বলার কারণ হচ্ছে রক্ত তোমার লিকুইড, মাতৃকার পরিমাণ এখানে বেশি। যোজক টিস্যু আমাদের আরও অনেক ধরনের আছে, অস্থি তরুণাস্থিও যোজক টিস্যু, তারপরে তোমার পেশি টিস্যুগুলার ভিতরে ওখানেও হচ্ছে তোমার যোজক টিস্যু আছে। এর ভিতরে রক্ত হচ্ছে একটা যোজক টিস্যু। মাতৃকার পরিমাণ যেখানে অনেক বেশি থাকবে আর কোষের পরিমাণ কম থাকবে, ওইটাকে আমরা যোজক টিস্যু বলি। এরপরে আর কি কি বললাম? লাল বর্ণের বললাম, তারপরে লবণাক্ত বললাম, ওই যে কিছুটা নোনতা স্বাদের, এবং ক্ষারধর্মী। এই বৈশিষ্ট্যগুলো আমরা রক্তের ক্ষেত্রে দেখতে পাবো। এই সবগুলো বৈশিষ্ট্য একসাথে নিয়ে সুন্দর করে একটা সংজ্ঞা আমরা লিখতে পারবো। কেমন? এরপরে আসো, আর কি বলা আছে? একজন সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটা তোমার ওজনের 8%। ধরো তোমার ওজন কত? 50 কেজি। এই 50 কেজি ওজন এর মানে আমরা কি বুঝি? এর মানে গুণ। 8% বলে দিছে। তাহলে এই যে 50 গুণ উপরে 8 নিচে 100, তাই না? 50 দিয়ে 100কে কাটলে 2, 2 দিয়ে আবার 8কে কাটলে 4। তাহলে এই যে 4 লিটার তোমার 50 কেজি ওজনের একজন ব্যক্তির দেহে 4 লিটার রক্ত থাকতেছে, বা তার একটু বেশি বা একটু কম, কিন্তু এই যে 4-এর কাছাকাছিই হবে। তাহলে এই যে অ্যাভারেজ বা গড় মানটা আমরা কত ধরলাম? 5 থেকে 6 লিটার রক্ত একজন সুস্থ মানুষের দেহে থাকে। এরকম করে আমরা বের করে ফেলতে পারবো। কি বলছে? তোমার ওজন যতটুকু তার 8% রক্ত তোমার দেহে আছে। এরপরে রক্তের প্রধান উপাদান। রক্ত তোমরা দেখছো না সবাই কিরকম? তরল একটা উপাদান। তাহলে তরল হইলে তো আমরা বুঝতেই পারতেছি ওখানে ভিতর রস থাকবে বা লিকুইড থাকবে। তাহলে এই যে রক্ত রস আছে। এরপরে রসের ভিতরে ভাসমান থাকে হচ্ছে তোমার কণিকা। রসের ভিতর ভাসমান থাকে হচ্ছে কণিকা। রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%। মানে পুরাটাকে যদি 100 ধরো, অর্ধেকের বেশি হচ্ছে তোমার লিকুইড, তাই না? দেখলেই তো বোঝা যায় রক্ত তো তরল। তারপরে রক্তকোষ আছে হচ্ছে তোমার 45%। এই পার্সেন্টগুলো একটু মনে রাখিও, এমসিকিউতে আসতে পারে। এরপরে আসো রক্তকে 2টা ভাগে ভাগ করছে। কি কি দেখো তো? রক্তরস, যেটাকে প্লাজমা বলছে, আর হচ্ছে রক্তকণিকা। এখন এই যে রক্তরস 55%, তাই না? তার মানে লিকুইড যে ফর্মটা। প্লাজমা কি জিনিস? প্লাজমা হচ্ছে তোমার কোষের ফাঁকে ফাঁকে জমে থাকা জলীয় পদার্থ। জলীয় বলতে ওই তরল পদার্থটাই। তার মানে রক্তরস বা প্লাজমা যেটা আছে 55%। রক্তরসের ভিতরে আবার কি কি আছে? অবশ্যই পানি আছে, না হলে এটা তরল কিভাবে? বা রস বলতেছি, রস বলে তো পানি থাকাই লাগবে। এরপরে কঠিন পদার্থ আছে, ওই রক্তরসের ভিতরে কঠিন পদার্থও আছে। এখন পানি আবার কত বেশি দেখো, 91 থেকে 92%, অনেক বেশি পানি। আর অল্প একটু পরিমাণে কঠিন পদার্থ আছে। পানির পরিমাণ 91 থেকে 92%, এটা মনে রাখা লাগবে। এরপরে কঠিন পদার্থ আছে অজৈব আর জৈব। জৈব অজৈব পদার্থ মিলে হচ্ছে কিছুটা অ্যামাউন্ট আছে। এই জায়গাটায় দেখো, অজৈব পদার্থের ভিতরে কি কি দেখতে পাচ্ছি? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাদ্য লবণ থেকে আমরা পাই। খাদ্য লবণের মূল উপাদান কি? সোডিয়াম ক্লোরাইড। এরপরে দেখো পটাশিয়াম, এরপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ বা আয়রন। এই যে উপাদানগুলা, এগুলো হচ্ছে অজৈব উপাদান। অজৈব কেন বলতেছি? কারণ কার্বন হাইড্রোজেন যদি না থাকে, সেক্ষেত্রে ওই উপাদানগুলোকে আমরা অজৈব বলি। কার্বন, হাইড্রোজেন আর মাঝে মাঝে অক্সিজেন, ওগুলাকে বলি হচ্ছে জৈব। তাহলে এই যে তুমি দেখতেই পাচ্ছ পটাশিয়াম, যেটার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যার জন্য আমি কে লিখলাম, ক্যালসিয়াম, Ca, এই উপাদানগুলোর ভিতরে কি তুমি কার্বন আর হাইড্রোজেন দেখতে পাচ্ছ? না। তার মানে এগুলো অজৈব। বুঝেই তো যাচ্ছে অজৈব উপাদান কি জন্য? কারণ কার্বন হাইড্রোজেন নাই। এই যে উপাদানগুলা, এগুলাও রক্তরসের ভিতর থাকে, মেইনলি রক্ত ভিতর থাকে আর কি। এরপরে জৈব উপাদান দেখো কি আছে। জৈব উপাদান খুবই অল্প পরিমাণে আছে। জৈব উপাদানকে আবার 3টা ভাগে ভাগ করছে। এই 3টাই কিন্তু জৈব উপাদান। এই 3টাই জৈব উপাদান। কি কি আছে? প্লাজমা প্রোটিন আছে। প্লাজমা প্রোটিনগুলো কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন। এইখানে ভিতরে এই প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন না, এইগুলা হচ্ছে তোমার রক্ত
জমাট বাঁধাইতে সাহায্য করে। মাঝে মাঝে হাত কেটে যায় না, হাত কেটে গেলে ওই জায়গাটা কিছুক্ষণ পরে দেখবা রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, চিড়ে যাওয়া দুইটা অংশ একসাথে জালের মতো মানে কিছু অংশ দিয়ে হচ্ছে আটকে থাকার চেষ্টা করতেছে। এই যে কাজটা অনুচক্রিকা করে, অনুচক্রিকাকে এই কাজটা করতে সাহায্য করতেছে হচ্ছে এই প্রথমব্রিন আর ফাইব্রিনোজেনটা। এগুলা কি জৈব উপাদান যেগুলো রক্ত রসের ভিতরে থাকতেছে। তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমব্রিন, ফাইব্রিনোজেন এগুলা রক্তরসের ভিতরে থাকতেছে, যেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। এরপরে আছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। নাইট্রোজেন ঘটিত বলে দিছে, দেখো এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে তোমার জ্যান্থিন, অ্যামোনিয়া, এইগুলো সব হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেগুলা আমাদের দেহে যখন উৎপন্ন হয় ওটা আবার মূত্রের মাধ্যমে আমরা বের করে দিই। রক্তটাকে ছেঁকে পরিষ্কার রক্ত দেহে ফেরত পাঠায় দেয়, আর দূষিত রক্তটা মূত্রের মানে দূষিত রক্ত বলতে দূষিত বর্জ্য উপাদানগুলা ওগুলা মূত্রের মাধ্যমে আমরা বের করে দিই। তাহলে এই যে উপাদানগুলা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলোই হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেগুলো আমরা মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছি। এরপরে এজন্য এই যে মূত্রের মাধ্যমে বের করতেছি না, এজন্য কিন্তু এটাকে রেচন পদার্থ বলছে। দেখছো রেচন কার্য সম্পন্ন করে কে? কিডনি। কিডনি থেকে প্রসেস হয়ে তোমার ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে যায়, মূত্রথলি থেকে ইউরেথ্রার মাধ্যমে দেহ থেকে নিঃসৃত হয়ে যায়। তাহলে অবশ্যই এগুলো রেচন পদার্থ। এরপরে আছে অন্যান্য আরো কিছু পদার্থ, কি কি? গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম বা রঞ্জক পদার্থ, এগুলো কিন্তু প্রয়োজনীয়। দেখো গ্লুকোজ কিন্তু আমাদের জন্য খুবই দরকারি। লিপিড বা চর্বি, অবশ্যই আমরা খাদ্য হিসেবে লিপিড গ্রহণ করি না, আমাদের জন্য দরকারি একটা উপাদান। এরপরে হরমোন, অবশ্যই হরমোন না থাকলে তো হচ্ছে তোমার এই যে মানসিক শারীরিক যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু কখনোই সম্পন্ন হইতো না, হরমোনও দরকারি। এরপর এনজাইম, আমাদের খাদ্য পরিপাক করার জন্য এনজাইম প্রয়োজন, বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ানোর জন্য এনজাইম প্রয়োজন। তারপরে রঞ্জক পদার্থ, এই যে উপাদানগুলো, রঞ্জক পদার্থ বলতে যে তুমি হিমোগ্লোবিন ধরতে পারো, হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। আবার এখানে থাকে হচ্ছে তোমার মূত্রের রং দেখবা কিছুটা খড় বর্ণের হয়, খড় বর্ণের। এই যে খড় বর্ণ হওয়ার জন্য রঞ্জক পদার্থ থাকে, এই রঞ্জক পদার্থগুলোও কিন্তু ওই রক্তের ভিতরেই থাকতেছে জৈব উপাদান হিসেবে, তাই না? তাহলে এই যে জৈব উপাদান তিনটা ভাগে ভাগ করছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করিও। এরপরে চলো রক্তকণিকাতে এবার যাব। রক্তরস আর রক্তকণিকা, রস নিয়ে তো কথাবার্তা বললাম, এবার আসো রক্তকণিকা। কতটুকু পরিমাণ থাকে? 45%। 3 ধরনের রক্তকণিকা আছে আমরা জানি। 3 ধরনের রক্তকণিকা কি কি? রেড ব্লাড সেল, আরতে রেড, বিতে ব্লাড, সিতে সেল। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। লোহিত মানে কি? লোহিত মানে হচ্ছে লাল। তাহলে এই রক্তকণিকাটা হবে লাল বর্ণের। কিন্তু কেন? কারণ এখানে হচ্ছে তোমার হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থটার কারণেই তোমার এই কণিকাটা হচ্ছে লাল বর্ণের হয়। রক্তমেন্টিল লাল বর্ণের হওয়ার কারণই হচ্ছে হিমোগ্লোবিন। এরপরে আসো ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। ডাব্লিউতে হোয়াইট, বিতে ব্লাড, সিতে সেল। হোয়াইট মানে কি? সাদা। শ্বেত মানে কি? সাদা। তাহলে এই রক্তকণিকাটা হবে তোমার সাদা বর্ণের। এরপরে আসো অনুচক্রিকা বা প্লাটিলেট। এই অনুচক্রিকাটা কোনো বর্ণই থাকে না, এটা হচ্ছে তোমার বর্ণহীন। বর্ণহীন আর সাদা কিন্তু এক না, সাদা একটা বর্ণ আর বর্ণহীন বলতে কোনো বর্ণই নেই। যেমন ধরো একটা গ্লাসে আমি দুধ নিলাম আর একটা গ্লাসে নিলাম পানি, তুমি বুঝতেই পারবা কোনটাতে বর্ণ আছে কোনটাতে বর্ণ নাই। তারপরে আসো শ্বেত রক্তকণিকাকে 2টা ভাগে ভাগ করছে, বাকিগুলা কিন্তু কোনো প্রকারভেদ নাই। খেয়াল করে দেখো শ্বেত রক্তকণিকাকে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তোমার গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। কোনো ওয়ার্ডের শুরুতে আমরা অ বা আ এটা উচ্চারণ করার মাধ্যমে ওটার বিপরীত ওয়ার্ডটা বুঝি না। ধরো আমি বললাম কাজ করতেছে, ছেলেটা কাজ করতেছে, ভালো একটা কাজ, কাজের শুরুতে যদি স্বরেও লাগায় দাও অকাজ, তার মানে নেগেটিভ একটা মিনিং দিল না। এরকমই গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার, ওর শুরুতে আমি এ লাগাই দিলাম বা অ লাগাই দিলাম, সেক্ষেত্রে কি হলো? এক গ্রানুলোসাইট, তার মানে দানাযুক্ত, আর ওইটাতে কি হবে? দানা থাকবে না বা দানাবিহীন। তাহলে গ্রানুলোসাইট হচ্ছে দানাযুক্ত আর এক গ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন বা যেখানে দানা নাই। এখন এই জায়গাটায় গ্রানুলোসাইটকে আবার 3টা ভাগে ভাগ করছে। মনে রাখবা কিভাবে এই জায়গাটা? নামগুলা কি শুনে একটু কঠিন মনে হচ্ছে? দেখো তো, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, একটু কিরকম না নামগুলা? মনে রাখতে না পারলে কোনো সমস্যা নাই, আমি একটা ট্রিক্স শিখাই। দেখো দানাযুক্ত, তাই না? তার মানে দানাদার পদার্থ আছে এটার ভিতরে। সেক্ষেত্রে তুমি ধরো চোখ বন্ধ করে আসো, হ্যাঁ, চোখ বন্ধ করে কোনো একটা প্লেন সারফেসের উপর হাত বুলাচ্ছ, সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো সারফেসটা হচ্ছে স্মুথ, তাই না? এই যে ধরো এই হোয়াইট বোর্ডটা, ওর উপরে যদি আমি হাত বুলাই, স্মুথ একটা সারফেস। এরকমই তুমি চোখ বন্ধ করে যখন অনুভব করতে পারতেছো
এখন ধরো ওই স্মুথ সারফেসের উপরে আমি কিছু চাল ডাল ছড়াই দিলাম, মানে দানাদার কিছু পদার্থ ছড়াই দিলাম, সেক্ষেত্রে তুমি কিন্তু চোখ বন্ধ করেই বুঝতে পারবা বা অনুভব করতে পারবা, তাই না, যে এখানে কিছু দানাদার পদার্থ ছড়ানো ছিটানো অবস্থা আছে। কিছু ধরো ছোট ছোট কঙ্কর আমি ছড়াই দিলাম, তুমি ধরলেই ফিল করতে পারতেছো। এই যে ফিল করতে পারা বা অনুভব করতে পারা, কখন অনুভব করতে পারতেছো? যখন ওখানে দানাদার পদার্থটা আছে, তাই না? তাহলে এই যে দানা যুক্ত, তার মানে দানা থাকতেছে, তখন তুমি ওগুলো ফিল করতে পারবা। এই দেখো নামের শেষে আছে ফিল, 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 মনে থাকবে। মুখস্থ করতে না পারলে কোনো সমস্যা নাই, এমসিকিউতে আসবে এটা, এমসিকিউতে আসলে তুমি ফিল দেখেই হচ্ছে বুঝে যাইতে পারবা। ধরো জিজ্ঞেস করলো নিচের কোনটি গ্রানুলোসাইট নয়? ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, আরেকটা বলে ধরো মনোসাইট। তাহলে তুমি শুনেই বুঝতে পারতেছো যে গ্রানুলোসাইট হচ্ছে দানাযুক্ত, যেখানে হচ্ছে ফিল ওয়ার্ড আছে ওই সবগুলো হচ্ছে দানাযুক্ত। তাহলে এই যে দেখো ফিল আছে, ফিল আছে, ফিল আছে, মনোসাইটে ফিল নাই, সেক্ষেত্রে উত্তর হবে মনোসাইট। এভাবে করে হচ্ছে আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে এই যে ইউসিনোফিল, ও কি করতেছে? ইউসিনোফিলটা কি করতেছে দেখো তো। ইউসিনোফিল আমাদের হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে, দেহে অ্যালার্জি প্রতিরোধ। দেখো কি বলছে, হিস্টামিন নিঃসরণ করে, যেটা হচ্ছে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। এখন ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিসটা আমরা একটু বুঝবো। ধরো একটা শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এরকম গোলাকার হয়, কিন্তু যখন বাইরে থেকে কোনো জীবাণু চলে আসে তখন ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিজের আকৃতিটা পরিবর্তন করে ফেলে, তখন ও এরকম হচ্ছে এলোমেলো অ্যামিবার মতো আকার ধারণ করে। এই যে ধরো জীবাণুটা কেমন, এখন ব্রেন তো সিগন্যাল পাঠাচ্ছে যে বাইরে থেকে কিছু একটা প্রবেশ করছে, এটা তো আমাদের বডির ভিতরের কোনো জিনিস না, এটাকে হচ্ছে মানে অ্যাটাক করো বা বের করে দাও। এই যে জীবাণুটা এখন শ্বেত রক্তকণিকা কি করলো, ওর আকার চেঞ্জ করে এই জীবাণুটাকে নিজের ভেতরে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো পরবর্তীতে কি হবে, এরকম হবে জিনিসটা। শ্বেত রক্তকণিকা এই যে দেখো কিছুটা পরিমাণ জীবাণুটাকে নিজের ভিতর নিয়ে নিছে, তারপরে কি হবে, ও পুরাটা জীবাণুকে নিজের ভিতর নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে ওর ভিতরে একটা এনজাইম আছে, ওগুলা কি করবে, ওই জীবাণুটাকে এসে অ্যাটাক করবে, রিমান্ডে নিয়ে যাবে যে তুমি কে, কেন আসছো, মানে কোষের ভিতর তোমার কি কাজ। তখন ওদের ভিতরে তুমুল একটা ফাইট হবে। ফাইট হইলে কেউ একজন জিতবে, স্বাভাবিক, হয় শ্বেত রক্তকণিকা জিতবে, নয় জীবাণুটা জিতে যাবে। শ্বেত রক্তকণিকা যখন জিতে যাবে তখন তো ভালো, জীবাণু তো বিনাশ হয়ে গেল, আমাদের বডিটা সুরক্ষিত থাকতেছে। কিন্তু জীবাণু যদি জিতে যায় তখন কি হবে, জীবাণু মাঝে মাঝে জিতে যেতে পারে, তখন আমরা আমাদের যে ক্ষত জায়গাটা বা মানে যেখানে জীবাণুর অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, ওই জায়গায় যখন জীবাণুটা জিতে যাচ্ছে, শ্বেত রক্তকণিকা যখন হেরে যায়, তখন আমরা মাঝে মাঝে পুজ হইতে দেখি। দেখবা যে কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গায় মাঝে মাঝে পুজ হয়, অথবা তোমার পিম্পলও হইতে পারে, যে পিম্পলে আমরা পুজ হইতে দেখি না, এই যে সাদা বর্ণের যে জিনিসটা বের হচ্ছে ভিতর থেকে, ওইটাই হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার হেরে যাওয়া যে মৃত বডিটা, মানে ওই যে ফাইটে ও হচ্ছে হেরে গেছে, যার জন্য এটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে বুঝতে পারলাম, এরকম এই প্রক্রিয়াটা সম্পন্ন করাচ্ছে কে, নিউট্রোফিল, শ্বেত রক্তকণিকারই একটা প্রকারভেদ যেটা হচ্ছে নিউট্রোফিল। এরপর দেখো বেসোফিল কি করে, বেসোফিল হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধাইতে যে উপাদানটা কাজ করে ওটা কি, হেপারিন, এই নামটা মনে রাখা লাগবে। হেপারিন রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করতেছে। আবার এখানে মনে রাখা লাগবে হিস্টামিন, ইউসিনোফিল হিস্টামিন নিঃসরণ করার মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করতেছে। তাহলে এই তিনটার কাজ আমরা বুঝলাম। এরপরে আসো ওই যে দানাবিহীন যেটা ছিল ওইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। দেখো কি কি, লিম্ফোসাইট আর মনোসাইট। এখন এই যে মনোসাইটের কাজটা দেখো তো, ফ্যাগোসাইটোসিস, একটু আগে নিউট্রোফিলও তো ফ্যাগোসাইটোসিস ঘটাচ্ছিল, তাই না? এই যে ফ্যাগোসাইটোসিস নিউট্রোফিল ঘটাচ্ছিল, আবার দেখো ফ্যাগোসাইটোসিস এই যে মনোসাইটও ঘটাচ্ছে। এটা মনে রাখবা কিভাবে, তোমরা কি জানো নিম পাতা অনেক বেশি উপকারী আমাদের জন্য, নিমের হাওয়াও কিন্তু ভালো। ওই যে তোমাদের একটা নিম গাছ গল্প ছিল না, ওখানে কিন্তু নিম গাছের অনেক গুণগান গাওয়া হয়েছে, তাই না? কিরকম, যে নিমের পাতা কেউ শিলে বেটে খায়, কেউ হচ্ছে ওর ডাল দিয়ে মেসওয়াক করে, তারপর হচ্ছে তোমার কাঁচা চাবায়াও খায়, আবার নিম গাছের কেউ কোনো যত্ন করে না কিন্তু কাটেও না, কি জন্য, কারণ নিমের হাওয়া ভালো। এই যে এত এত গুণগান, তুমি বুঝতে পারতেছো নিম গাছ তাহলে কি করে, আমাদের জীবাণু থেকে রক্ষা করে। নিম গাছ কিন্তু জীবাণু ধ্বংস করে, নিম পাতা বা নিম গাছ কি করে, জীবাণু ধ্বংস করে। এই যে জীবাণু ধ্বংস করতেছে, নিম গাছ বা নিম পাতা যখন জীবাণু ধ্বংস করতেছে, এইখানের এই যে নিম, নি দিয়ে মনে রাখবা নিউট্রোফিল, ম দিয়ে মনে রাখবা মনোসাইট, মনে থাকবে। নিম পাতা জীবাণু ধ্বংস করে, ওইরকমই নিমের নিউট্রোফিলও জীবাণু ধ্বংস করে, মনোসাইটও, নিমের ময়ের মনোসাইট ওইটাও জীবাণু ধ্বংস করে। জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াটা কি,
ফ্যাগোসাইটোসিস, এই নামটা মনে রাখা লাগবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করে। আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। ও কি করতেছে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি গঠন করে এবং বাইরে থেকে রোগ জীবাণু আসলে ওটা আমাদের বডিকে প্রোটেক্ট করে। তাহলে দেখো তো, এই যে অ্যালার্জি প্রতিরোধ করা, তারপর হচ্ছে জীবাণু হাত থেকে দেহকে রক্ষা করা, এই কাজগুলো মেইনলি করতেছে কে? সে তো রক্তকণিকা করতেছে না। সে তো রক্তকণিকা কিন্তু এই জন্য, মানে ওর মেইন কাজই হচ্ছে তোমার দেহকে প্রোটেক্ট করা। লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে বিভিন্ন জিনিস পরিবহন করা, দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আর অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে তোমার কোথাও যদি কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করা। তাহলে এই যে রক্তকণিকার কাজগুলা, এগুলো আমরা এখানে বুঝতে পারলাম। আর বাকি এদিকে কি আছে, রক্ত রসের যে উপাদানগুলা, ওগুলোও কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। এইখানে তোমার হচ্ছে এক নজরে দেখার জন্য ফ্লো চার্টটা লিখে দেওয়া আছে, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি। এগুলা হচ্ছে মানে অনেক বেশি কথা, সবগুলা লাগবে না, কিন্তু বেসিকটা ক্লিয়ার করার জন্য এই কথাগুলা বলা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।